আচ্ছা, এখন আমরা আজকে সেকেন্ড ক্লাস থেকে শুরু করব। তো সেকেন্ড ক্লাসের মধ্যে আমাদের এখানে প্রিন্ট প্রিভিউ থেকে শুরু করা আছে, তো কিন্তু আমরা শুরু করব মাইক্রোসফট অফিস বাটন থেকে। এখানে আমরা লিখে আছে সিলেবাসের মধ্যে মাইক্রোসফট অফিস বাটন। তো অফিস বাটনটা হচ্ছে আমরা 2007 ভার্সনে যখন কাজ করব তখন আমরা পাবো এই জায়গাতে একটা বৃত্তের মতো একটা বাটন পাবো। এটা অনেকটা এটার মতো স্টার্ট বাটনের মতোই, এটার এরকম বৃত্তের মধ্যে। ওইখানে আমরা যে অপশনগুলো পাবো ফাইলের মধ্যে সেম অপশনগুলো পাবো। এখানে সেভ এজ, ওপেন, ক্লোজ, সেম অপশনগুলো। তার মানে প্রথম আমরা এই অপশনগুলোর কাজ করব, এখানে সেভ থেকে শুরু করে এই কাজগুলো করব। আচ্ছা, আমি একটা ফাইল তৈরি করলাম, ধরে নিচ্ছে এই ফাইলটা তৈরি করছি। ফাইলটা যদি আমাদের সেভ করতে হয় তখন আমাদের যেতে হবে কোথায়? অফিস বাটন অথবা ফাইলের মধ্যে এখানে ক্লিক করতে হবে। হ্যাঁ, 2007-এর মধ্যে পাবো আমরা অফিস বাটন, আর 2010, 13 ইত্যাদি এগুলোতে পাবো আমরা কি ফাইল হিসেবে পাবো এই অপশনটা। এখান থেকে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর একটা সেভ এজ ডায়লগ বক্স আসছে। এখানে আমরা যে ফাইলটা সেভ করতেছি তার নাম দিয়ে দেবো। প্রথমে এখানে সিলেক্ট করব ফাইলটা কোথায় সেভ করব। যেমন এখন কোথায় আছে? ডকুমেন্টসের মধ্যে সেভ হচ্ছে। আমাদের ফাইলটা ডেস্কটপে রাখা দরকার, তাহলে ডেস্কটপে রাখবো। যদি ফাইলটা কোনো একটা ড্রাইভে রাখতে চাই, এখানে লোকাল ডিস্ক আছে অনেকগুলো ডিস্ক, সি ড্রাইভ, ডি ড্রাইভ, বি ড্রাইভ, অনেকগুলো ড্রাইভ আছে। এখানে যদি রাখতে চাই এখানে ক্লিক করবো, যেখানে রাখতে চাই এখানে ক্লিক করবো। তো আমি এখানে ডেস্কটপে ক্লিক করলাম, তার মানে আমার ফাইলটা কোথায় রাখবো? ডেস্কটপের মধ্যে রাখবো। এরপরে এখানে ফাইল নেম হিসেবে আমি সেকেন্ড ক্লাস দিচ্ছি, তার মানে আমাদের দ্বিতীয় ক্লাসটা এইভাবে আমরা দিয়ে দিলাম যে দ্বিতীয় ক্লাসটা এখানে একটা নাম দিয়ে দিলাম। তার মানে এখানে হবে আমরা যে ফাইলটা তৈরি করতেছি এটা কি নামে হবে তার একটা টাইটেল। হ্যাঁ, এরপর আসতেছে সেভ অ্যাজ টাইপ। এই ফাইলটা কি ফাইল নামে আমরা সেভ করবো? ওয়ার্ড ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের একটা ফাইল হিসেবে আমরা সেভ করবো। যদি আমাদের অন্য কোনো ফরম্যাট দরকার হয় এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা লিস্ট আসবে। এখানে দেখেন অনেকগুলো আছে, টাইপ আছে ফাইলের। তো এখানে আমাদের যেটা এটা মাঝে মাঝে দরকার হয় ওয়ার্ড 97 2003 ডকুমেন্ট। আমাদের অনেক সময় অফিসে পুরাতন কোনো ভার্সন ইউজ করতে পারে, যে আমাদের অফিসে যদি 2003 অথবা এর আগের কোনো ভার্সন ওয়ার্ড ইউজ করে তখন আমাদের এটা 2003 অথবা 97 এটা আমাদের কী করতে হবে? সিলেক্ট করে সেভ করতে হবে। তো আমরা এখানে 2010-এ কাজ করলাম, অফিসে যদি 2003 হয় তাহলে ওই ফাইলটা যদি আমরা অফিসে ওপেন করতে চাই এই ভার্সনটা আমাদের এটা করে দিতে হবে, এখান থেকে সিলেক্ট করে সেভ করতে হবে। এরপরে আমাদের অনেক সময় পিডিএফ ফাইল জমা দিতে বলে। পিডিএফ ফাইল যেমন একটা সিভি যদি রেডি করি তো আমাদেরকে বলে যে পিডিএফ ফাইল করে আমাকে সিভিটা জমা দিবেন। অথবা অনেক জায়গায় আমাদের একটা পিডিএফ ফাইল দরকার হয়। এই যে পিডিএফ ফাইল এখানে লেখা আছে, যেগুলো আমরা অনলাইনে ই বুক বলে থাকি। হ্যাঁ, ই বুকগুলো এখান থেকে আমরা এটা সিলেক্ট করলে ই বুক হিসেবে সেভ হবে। এখানে আরও অনেকগুলো আছে। তো আমরা বেসিক্যালি ওয়ার্ড ডকুমেন্টেই সেভ করবো। এখানে ক্লিক করলাম ওয়ার্ড ফাইল। তো এটা দেওয়ার পরেই আমরা সেভ করবো। সেভে ক্লিক করলাম, ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। আমরা একটু দেখে নিই কোথায় সেভ হয়েছে। এখানে আমরা মিনিমাইজ করলাম। মিনিমাইজ করার পর এই যে এখানে লেখা আছে সেকেন্ড ক্লাস। এখানে সেকেন্ড ক্লাস হিসেবে ফাইলটা আমার সেভ হয়ে গেছে। আমি যদি এখন এই ফাইল এটা ক্লোজও করে দিই তাহলে ফাইলটা আমরা যে কোনো সময় এখান থেকে পাবো, ওপেন করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, তাহলে এখন গেল কীভাবে ফাইলটা সেভ করবো। অফিস বাটন থেকে অথবা ফাইল থেকে সেভ, এরপর আসছে সেভ এজ। সেভ এবং সেভ এজের কাজ প্রায় সেম, তবে আমরা একটু আগে যে সেভে ক্লিক করার পর একটা ডায়লগ বক্স আসছিল না, সেভ এজ ডায়লগ বক্স। এখন যদি আমি এই ফাইলটা যদি আবার অন্য কোথায় সেভ করতে চাই, অন্য একটা নাম দিয়ে সেভ করতে চাই, তাহলে সেভে ক্লিক করলে ওই অপশনটা আর আসবে না, কারণ এই ফাইলটা সেভ হয়ে গেছে। যদি ওই অপশনটা আনতে চাই, সেভ এজ যে ডায়লগ বক্সটা আসছিল এখানে ক্লিক করলে আসবে এই যে ডায়লগ বক্সটা। আবার যদি আনতে চাই তাহলে আমরা এখান থেকে সেভ এজ ক্লিক করবো। সেভ এজে ক্লিক করলে এই ডায়লগ বক্সটা আসবে। তার মানে সেভ এজের কাজ কি? একই ফাইল, কোন একটা ফাইল সেভ করা আছে, ওই ফাইলটা যদি অন্য একটা নাম, অন্য একটা লোকেশনে যদি সেভ করতে চাই তাহলে সেভ এজ ডায়লগ বক্সে অপশানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন এটা আসলো। এরপরে এখানে দেখেন এখান থেকে অনেকগুলো লোকেশন আছে, আমরা কোথায় সেভ করতে চাই এটা তো বললাম একটু আগে, যেখানে সেভ করতে চাই ওখানে সিলেক্ট করলেই হবে। এখন সেভ এজ ডায়লগ বক্সে আমরা আরেকটা কাজ দেখবো, কিভাবে একটা ফাইলের মধ্যে পাসওয়ার্ড দিতে হয়, আমরা কিভাবে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে রাখতে পারবো। তো এখানে দেখেন সেভ এজে অথবা সেভে গিয়ে টুলসে যাব। টুলস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে এখানে পাসওয়ার্ড টু ওপেন
পাসওয়ার্ড টু মডিফাই, আমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে, একই পাসওয়ার্ড মোট 4 বার আমাদের এখানে দিতে হবে। এখানে আমি 1 2 3 1 2 3, এরপর রিড অনলি এই জায়গাতে আমরা একটা টিক মার্ক দিলাম। এটার পরে কাজটা আমরা পরে দেখব। এরপরে ওকে দিলাম, ওকে দেওয়ার পর আবার আসছে 1 2 3, ওকে 1 1 2 3, ওকে দেওয়ার পর এখানে সেভ করতেছি 1 দিয়ে, সেকেন্ড ক্লাস 1 সেভ। এখন যদি আমি এটা ক্লোজ করে দিই, এটা এখানে আসছে, এখান থেকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে ওপেন করার সময় আমাদের পাসওয়ার্ডটা বুঝতেছে। আমি 1 2 3 দিলাম, ওকে দিলাম, ওকে যদি দেওয়ার পর আবার আরেকটা পাসওয়ার্ড দিতে বলতেছে। যদি আমি এখানে আরেকটা পাসওয়ার্ড একই পাসওয়ার্ডটা আবার দিয়ে ওপেন করি, ওপেন হয়ে যাবে। তা আমি এটাতে ওপেন এতটুকুতে হবে। আমি এটাতে আরেকটা কাজ করলাম, আমরা ওই রিড অনলিতে টিক মার্ক দিলাম না, ওই রিড অনলির কাজটা দেখাচ্ছি। এখানে রিড অনলিতে যদি সিলেক্ট করে যদি আমি কাউকে ওপেন করে দিই, ধরে নিচ্ছি কোনো একটা ফাইল আমি তৈরি করলাম, এটা সবাইকে দেখতে দিব, আমাদের অফিসের সবাইকে তাদের একটা ডিটেলস আমরা লিখলাম, তাদেরকে সবাইকে চেক করতে দিলাম যে সবারগুলো আপনাদেরগুলো আপনারা ঠিক আছে কিনা দেখে নেন। এখন তো ওরা যদি নিজে থেকে যদি কোনো কিছু এডিট করে দেয়, মানে কোনো কিছু ডিলিট করে ইচ্ছে মতো যদি এডিট করে দেয়, তাহলে এটা আমার প্রবলেম হবে, যেহেতু ফাইলটা আমি তৈরি করছি। তো ওই কাজটা যদি না করতে, মানে এটা যদি করতে না দিতে চান, তাহলে আপনি রিড অনলিতে তাদের ওপেন করে দেবেন ফাইলটা। আমি এখানে রিড অনলিতে ক্লিক করলাম, রিড অনলিতে যে এখন যদি আমি এখান থেকে যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই, যেমন এটা আমি কেটে দিলাম, এখানে অন্য কোনো কিছু লিখে দিলাম, লিখে দিয়ে এখন যদি এটা সেভ করতে চাই, ফাইল থেকে আমি সেভে ক্লিক করলাম, ওকে দিলাম। এখন আমাকে একটা মেসেজ দিচ্ছে, বলছে কি দিস ফাইল ইজ রিড অনলি, শুধুই পড়তে পারবো এটা, এটাতে আমরা কোনো এডিট করতে পারবো, ঠিক আছে? এটা অনেক সময় দরকার হবে। আর যদি আমরা এটা ডাইরেক্ট সরাসরি ওপেন করি, দুইবার পাসওয়ার্ড দিয়ে যদি ওপেন করি, তাহলে আমাদের ওইটা আর খুঁজবে না। 1 2 3, ওকে 1 2 3, ওকে। এখন যদি আমরা কোনো কিছু এডিট করে দিই, ডিলিট করে দিলাম, আরও কিছু লিখে দিলাম, এরপরে এখান থেকে সেভে ক্লিক করলাম, কোনো কিছু করছে অটোমেটিকলি সেভ হয়ে গেছে। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড দিলাম। এবার পাসওয়ার্ডটা যদি রিমুভ করে দিতে চাই, সেম জায়গায় যেতে হবে, আমরা যেখান থেকে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, ফাইল থেকে সেভ এস, সেভ এস থেকে টুলস, টুলস থেকে জেনারেল অপশন, জেনারেল অপশন থেকে এখানে পাসওয়ার্ড যেগুলো শো করতেছে পয়েন্টের মতো, এগুলো আমরা ডিলিট করে দেবো, সিলেক্ট করে করে এভাবে ডিলিট। এরপরে এটা টিক মার্কটা তুলে দিলাম, ওকে দিলাম, এরপরে সেভ। এখন যদি আমরা আবার ওপেন করতে চাই, সরাসরি ওপেন হয়ে গেছে। আচ্ছা, এরপরে নেক্সট আছে ওপেন। তো ওপেনের কাজ হচ্ছে কোনো কিছু ওপেন করা, যেমন আমাদের এখানে যদি কোনো একটা ফাইল আগে থেকেই তৈরি করা থাকে, ওই ফাইলটা যদি ওপেন করতে চাই, তাহলে এখান থেকে আমরা ওপেন করতে পারবো। ওপেন, আমি ডেস্কটপে ক্লিক করলাম, ডেস্কটপে অনেকগুলো ফাইল আছে, এখান থেকে সেকেন্ড ক্লাস এটা দেখি, ওইটা তো সেম ফাইল, বেলাল নামে এই ফাইলটা ওপেন করলাম, এটা বেলাল নামে একটা ফাইল ওপেন হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কোনো একটা ফাইল আগে থেকে যদি রেডি করা থাকে, তৈরি করা থাকে, ওই ফাইলটা যদি আমরা এখানে থাকা অবস্থায় ওপেন করতে চাই, অফিস বাটন অথবা ফাইল থেকে ওপেনে ক্লিক করব, ওপেনে ক্লিক করার পর আমরা যে ফাইলটা সিলেক্ট করবো, ওইটাই ওপেন হবে। এরপর ক্লোজ, এটা যদি আমরা ক্লোজ করে দিতে চাই, চলে গেছে। এটা তো আমরা নর্মালি এখান থেকেও করতে পারি, এখান থেকে ক্লোজ করে দিলেও হবে। এরপর আসতেছে ইনফো। ইনফো মানে আমরা বুঝি ইনফরমেশন। আমরা যদি এই ফাইলটা সম্পর্কে জানতে চাই, এই ফাইলটা কখন তৈরি করা হয়েছে, এটার সাইজ কত কেবি এমবি, অথবা এটা কখন মডিফাই করা হয়েছে, লাস্ট কখন প্রিন্ট করা হয়েছে, ইত্যাদি সম্পর্কে যদি আমরা জানতে চাই, এখান থেকে আমরা জানতে পারবো ইনফোতে। যেমন এখানে দেখেন প্রপার্টিজ, সাইজ এখানে দেওয়া আছে, পেজ কয়টা দেওয়া আছে, ওয়ার্ড কয়টা আছে, তারপর এটা কখন মানে করা হয়েছে, এটা এখানে কত মিনিট ধরে এখানে করা হয়েছে এটা দেওয়া আছে। তারপর টাইটেল দেওয়া নেই, এগুলা যদি দিতাম তাহলে এখানে চলে আসতো। এরপর এটা কখন তৈরি করা হয়েছে, যে টুডে, আজকে তৈরি করেছে 11:24, এখন কত 2 মিনিট আগে আমরা তৈরি করছি। তখন ক্রিয়েট মডিফাই কখন করছে, এটা কখন প্রিন্ট করছে, এখনও করে নেই প্রিন্ট, এদের সব কিছু এখান থেকে আমরা পাবো। এরপর রিসেন্টলি আমরা যে ফাইলগুলো কাজ করছি, যেমন একটু আগে আমি বেলাল নামে ফাইলটা ওপেন করছিলাম না, তার মানে সাম্প্রতিক সময় আমরা যে ফাইলগুলো ওপেন করছিলাম, ওই ফাইলগুলো একটার পর একটা এখানে থাকবে। এরপরে নিউ, আমি এখানে একটা ফাইল এখন তৈরি করতেছি, এই ফাইলটা তৈরি করতেছি এমন সময় আরেকটা যদি কোনো ফাইল আমাদের ওপেন রেডি করতে হয়, তৈরি করতে হয়, তখন আমরা আরেকটা নতুন এই ধরনের ডকুমেন্টস নিয়ে আসবো। ওটা আমরা কোথা থেকে, ফাইল থেকে
নিউতে ক্লিক করব, এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে, এটাতে ক্লিক করে ওকে ক্রিয়েটে দিলেই চলে আসবে। এখানে ক্রিয়েটে দিলাম, আর একটা নতুন ফাইল ওপেন হয়ে গেছে। ফাইল, নিউ, এখানে আরও অনেকগুলো অপশন আছে, এগুলো দেখে নিতে পারবেন। এখানে ব্ল্যাঙ্ক, আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এরপরে হচ্ছে প্রিন্ট। এই ফাইলটা আমরা কি করব, প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে প্রিন্ট গেলাম। প্রিন্টে যাওয়ার পর এখানে একটা ডায়লগ বক্স আসছে, এখানে আমাদের প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে কীভাবে প্রিন্ট হবে। আমরা যখন 2007-এ কাজ করব তখন এখানে প্রিন্টে, এখানে মাউস পয়েন্টার নিয়ে গেলে এদিকে 3টা অপশন আসবে। একটা থাকবে প্রিন্ট প্রিভিউ, আর একটা থাকবে প্রিন্ট, আর একটা থাকবে কুইক প্রিন্ট। তো আমাদের এখানে আসতেছে প্রিন্টে ক্লিক করলেই সবগুলো আসতেছে। আমি যদি এখানে প্রিন্টে ক্লিক করি প্রিন্ট হবে, কিন্তু এখানে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছে। আর সব কিছু প্রিন্টের সেটিংটা করতে চাইলে এখান থেকে করতে পারবো। আমি আসি এখানে প্রিন্ট, এখানে দিলে প্রিন্ট হবে। কীভাবে হবে তা আমরা এখান থেকে ঠিক করে দেবো। এখান থেকে আমরা এটাতে ক্লিক করলাম, প্রিন্টার থেকে কোন প্রিন্টার থেকে আমরা প্রিন্ট করব তা ঠিক করে দেবো। ধরে নিচ্ছে আমাদের অফিসে অনেকগুলো প্রিন্টার আছে, সবগুলো প্রিন্টার আমার এই কম্পিউটার, এই ল্যাপটপের সাথে সংযুক্ত আছে। তো আমি এখান থেকে যে প্রিন্টার থেকে প্রিন্ট করব তার নামটা এখান থেকে সিলেক্ট করে দেবো। বুঝতে পারছেন? যে প্রিন্টার থেকে প্রিন্ট করব নামটা এখানে সিলেক্ট করে দেবো। এরপর আসতেছে সেটিংসের মধ্যে প্রিন্ট অল পেজ। আমরা যে কাগজগুলো, যে পেজগুলো প্রিন্ট করব, ওইখানে যতগুলো আছে সবগুলো যদি প্রিন্ট করতে চাই এটাতেই থাকবে। যদি সবগুলো না করে যদি আমাদের ইচ্ছে মতো করতে চাই, এখানে আমরা লিখে দেবো কত নাম্বার পেজ আমাদের প্রিন্ট করা দরকার। যেমন আমি এখানে 1,4,7,10, তার মানে আমরা 1 নাম্বার, 4 নাম্বার, 7 নাম্বার এবং 10 নাম্বার পেজ প্রিন্ট করব। এটা দিলে হবে, এটা দিয়ে প্রিন্ট দিলে প্রিন্ট আসবে। এরপর আরেকটা অপশন দিচ্ছি, অপশনটা হচ্ছে, আচ্ছা অপশনটা আমি এখান থেকে দেখাই। এই যে এখানে আমরা যখন মাউস পয়েন্টার নিয়ে গেলাম, পাশে নিচে একটা কি আছে, এই যে এখানে নিচে একটা কি আসছে, পেজ নামে একটা অপশন আছে। এই ডিটেলসটা পড়লেই বুঝতে পারবেন। এখানে নিচের দিকে আসেন, একদম নিচের থেকে 2 নাম্বার লাইনে এখানে 1,3, তারপর লিখে আছে 5-12। প্রথমেরটা বললাম 1 নাম্বার, 2 নাম্বার পেজ, এরপর আসতেছে 5-12, তার মানে 5 নাম্বার পেজ থেকে 12 নাম্বার পেজের মধ্যে যতগুলো আছে ততগুলো। এরপর আসতেছে কি P1S1। P1 হচ্ছে 1 নাম্বার পেজ, S1 1 কপি। 1 নাম্বার পেজ 1 কপি যদি দরকার হয় তাহলে এভাবে দিতে পারবো। এরপরে P1S2 1 নাম্বার পেজ 2 কপি দরকার, তাহলে এটা লিখে দেবো। কমা দিয়ে যতগুলো দরকার ততগুলো আমরা এখানে লিখে দিতে পারবো। তার মানে এখানে আমি আরেকটু দেখাচ্ছি, আমি 5-12, 5 থেকে 12 নাম্বার পেজগুলো আমার প্রিন্ট করা দরকার। এভাবে যদি দিই, কমা দিয়ে যদি আরও দিতে চাই 20-30, 20 থেকে 30 নাম্বার পেজ, এভাবে দিতে পারবো। এরপরে আরেকটা কমান্ড ছিল, এটা কি P1S5, মানে 1 নাম্বার পেজ 5 কপি, কমা P5S5 5 নাম্বার পেজ 5 কপি। এভাবে আমরা দিব কমান্ডগুলো। আচ্ছা, তো এটা দেওয়ার পর যদি আমরা প্রিন্ট দিই, প্রিন্টে আসবে। আচ্ছা, তো এখন কয় কপি ইত্যাদি দিচ্ছি, তো যদি অল পেজ হয় তখন কপিগুলো কীভাবে ঠিক করবো, মানে অল পেজ সবগুলো পেজ যদি আমার 10 কপি দরকার, 20 কপি দরকার, তখন করবো আমরা এখানে উপরে আসি, কপিস থেকে আমরা যতগুলো দরকার এখানে তীর চিহ্নতে ক্লিক করে আমরা দিয়ে দেবো। 10 কপি দরকার, প্রত্যেকটা পেজ আমার 10 কপি দরকার, এখানে লিখে দেবো। আর নিচেরটা নিচে কম হবে, সেখানে কমাবো একটা বাড়বে। আচ্ছা, এরপর হচ্ছে প্রিন্ট ওয়ান স্লাইড। এখানে আমরা যদি উভয় পেজ প্রিন্ট করতে চাই, এখানে আমরা দিতে পারি এটাতে বোথ স্লাইড, 2টা পেজে আমাদের প্রিন্ট হবে। কিন্তু এক পেজ যদি আমরা তো নর্মালি এক পেজে প্রিন্ট করে থাকি, এই জন্য এটাতে থাকে। এরপর হচ্ছে এটা হচ্ছে 1 2 3 1 2 3। আমরা এখানে 6 কপি দিলাম, তো যতগুলো পেজ আছে সবগুলো 1 2 3 1 2 3 1 2 3 এভাবে প্রিন্ট হবে। তার মানে প্রথমে একবার এক সেট চলে আসবে, তারপর আরেক সেট আসবে, তারপর আরেক সেট আসবে, এভাবে। আর যদি এখান থেকে যদি আমি 1 1 1 দিই, তার মানে 1 নাম্বার পেজ 6 কপি আসবে, 2 নাম্বার পেজ 6 কপি আসবে, 3 নাম্বার পেজ 6 কপি আসবে, এভাবে আসবে। এরপর হচ্ছে প্রোডাক্ট এবং ল্যান্ডস্কেপ। এখানে 2টা অপশন। এই পেজটা হচ্ছে উপর থেকে নিচে লম্বা, এখন
ঠিক আছে, পেজটা উপর থেকে নিচে লম্বা। আমার যদি পাশে লম্বা দরকার হয়, এখন পাশে ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এখান থেকে প্রোটাই দিলে আবার উপর থেকে নিচে লম্বা। এরপর পেজটা আমাদের অফিসিয়াল সাইজ, আমরা অফিসে যে কাগজগুলো প্রিন্ট করে থাকি, যে কাগজে প্রিন্ট করে থাকি, ওগুলাকে আমরা A4 সাইজ অথবা লেটার সাইজ হিসেবে ধরে নিই। মানে আমাদের বেশিরভাগই A4 সাইজে প্রিন্ট করতে হবে। তো এই পরে আমাদের যে লিগ্যাল সাইজ, আমরা যদি স্টাম্প বড় কোনো কাগজে প্রিন্ট করতে চাই, দরকার হয়, এখান থেকে দিতে পারি। এখানে আরও অনেকগুলো কাগজের সাইজ আছে, এখান থেকে দিতে পারেন। লিগ্যাল সাইজ দিলাম, আমি অনেক লম্বা একটা পেজ চলে আসছে এটা। এরপর মার্জিন, এই যে এখানে মার্জিন আছে না, মার্জিনটা আমরা কতটুকু দেব? এখানে মার্জিনতে গিয়ে এখান থেকে আমরা 0.5 করে দিতে চাইলে চারপাশে হয়ে গেছে। এরপর একটা পেজের মধ্যে কয়টা এরকম পেজ আসবে? 1 পেজ পার শিট, এক পেজে কয় শিট করে আসবে? এখানে 2, দুইটা একই পেজের মধ্যে দুইটা শিট আসবে। আবার যাচ্ছি 6, এখানে যতগুলো দেব, তবে আমরা নর্মালি 1-এ থাকি। তো এটা অনেক সময় আমরা ইয়াতে দেখি না, কম্পোজ করে বলে, নাম শুনছেন? হ্যাঁ। একদম ছোটো ছোটো করে লিখে ফেলায়, মানে লিখাগুলো প্রিন্ট করে। এটা অনেক আগে দেখতাম, যখন আমরা ছোটো ছিলাম তখন নকল নিয়ে যেত বড় ভাইরা, একদম ছোটো ছোটো জানালা দিয়ে ফেলে দিত, ওইটা দেখতাম। তো ওই যে আবার এক পেজে 4টা ঘর করে ওইভাবেই করে দেয়। হ্যাঁ, ওই যে ওই কম্পোজগুলো করা হয় এখান থেকে কম্পোজ করতে পারবেন। এক পেজে 16টা পেজ আপনি কি করতে পারবেন, মানে একদম ছোটো ছোটো করে প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, আমরা নর্মালি থাকবো এটাতে। আচ্ছা, এগুলো দেওয়ার পর আমরা যদি প্রিন্টে দিই, প্রিন্টটা আমাদের এইভাবেই চলে আসবে, যেভাবে দিলাম এভাবেই চলে আসবে। ওকে, আচ্ছা, এরপরে সেভ অ্যান্ড সেন্ড। এখানে আমাদের ইমেল সম্পর্কে, ইন্টারনেট সম্পর্কিত কিছু বিষয় আছে, এগুলো আমরা পরে দেখব। হেল্প, এখান থেকে আমরা হেল্প পাবো। এখানে আমরা মাইক্রোসফট অফিস হেল্পে যদি যাই, এখানে অনেকগুলো হেল্প পাবো, যেমন এখানে সবগুলোই আছে। আমরা এগুলো পরে দেখবো, যখন আমরা লাস্টের দিকে যাবো, এগুলো দেখবো কীভাবে এখান থেকে হেল্প পাওয়া যাবে। এরপরে আসতেছি অপশন। অপশন থেকে মাইক্রোসফট অফিসের বিভিন্ন এই কাজগুলো করা হয়, যেমন এখান থেকে আমি যদি ইয়াটা ব্ল্যাক করে দিতে চাই, কালারগুলো যদি ব্ল্যাক করতে চাই, এখান থেকে ব্ল্যাক করতে পারবো। এখন ব্ল্যাক হয়ে গেছে আমাদের উইন্ডোটা। এখানে অনেকগুলো ডিজাইন আছে এখান থেকে, তারপর অনেকগুলো এখানে ডিসপ্লে আছে, প্রুফিং আছে, অ্যাডভান্স আছে, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আস্তে আস্তে আসবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে অফিস বাটনের কাজ অথবা ফাইলের কাজগুলো হচ্ছে এতটুকুই, আর এক্সিট হচ্ছে এখানে এটাই সেম, মানে বের হয়ে যাওয়া। আচ্ছা আচ্ছা, এরপর আমরা শুরু করব হোম ট্যাবের কাজ। হোম ট্যাবে প্রথম অপশন হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ। ক্লিপবোর্ড গ্রুপ, এখানে আমাদের যে অপশনগুলো দেখা যাচ্ছে, কাট, কপি, পেস্ট এবং ফরম্যাট পেইন্টার। আমি যখন মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি নিচে, কিন্তু নাম এবং ডিটেলস চলে আসতেছে এখানে নিচে। তো এখানে আসি, আমি এই লিখাটা সিলেক্ট করলাম, লিখাটা সিলেক্ট করে এখানে কাটে ক্লিক করলাম, এটা কেটে গেছে। তার মানে কাট বলতে আমরা কোথাও কেটে নিয়ে যাচ্ছি। কোথায় নিয়ে যাব? এখানে রাখবো। এখানে এসে রাখলাম, মাউস পয়েন্টার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর পেস্টে ক্লিক করলাম, আমার ওই লিখাটা এখান থেকে এখানে চলে আসছে। আবার এই লিখাটা আবার সিলেক্ট করলাম, আমি একটু কালার করে দিই, তাহলে বুঝতে সহজ হবে। এখানে সিলেক্ট করলাম, এই লিখাটাকে আমি কপি করে এখানেও রাখবো। কপিতে ক্লিক করলাম, কপি হয়েছে, কিন্তু এটা রাখার জন্য আমাদের এখানে রাখতে ক্লিক করতে হবে, মাউস পয়েন্টার ক্লিক করে পেস্টে ক্লিক করতে হবে। আমার ওই লিখাটা নিচের থেকে উপরেও কপি হয়ে চলে আসছে। ঠিক আছে, এইভাবে আমরা কাট এবং কপি করতে পারবো। এরপরে নিচে অপশন যেটা আছে, এটার নাম হচ্ছে ফরম্যাট পেইন্টার। এখানে একটা লাল আছে কালার, আর কতগুলো ব্ল্যাক আছে। আমি যদি এখানে আরও কিছু কালার করে দিই, যেমন এখন এক একটা এক এক ডিজাইনের, আমি এখানে বোল্ড করে দিলাম। তো এখানে লেখাগুলো এলোমেলো, তেমন দেখতে ভালো লাগতেছে না। তো এখন আমার এখানে যতগুলো লেখা আছে সবগুলোকে একই ফরম্যাটে নিয়ে আসবো। এটার নাম কি? ফরম্যাট পেইন্টার। তো পেইন্ট দিয়ে আমরা কী করি, পেইন্ট করে কালার করে ফেলি না, একই রকম কালার করে ফেলি না। একটা ব্রাশ দিয়ে যদি কোনো একটা কালার যদি আমরা এক জায়গায় লাগাই, একই রকম হয়ে যায়। তো এখানেও আমাদের সেম লেখাগুলো যদি একই রকম করতে চাই, আমরা ফরম্যাট পেইন্টারে ক্লিক করবো। ফরম্যাট পেইন্টারে ক্লিক করার পর একটা ব্রাশের সিম্বল আসবে। আমার মাউসের কার্সরটা ব্রাশ হয়ে গেছে, এখান থেকে আমি উপরের দিকে টান দিচ্ছি, মাউসের লেফট বাটন চেপে ধরছি, চেপে ধরে উপর দিকে টান দিলাম। কী হলো? সবগুলা একই রকম হয়ে গেছে। আমার যে লেখাগুলো ছিল সবগুলো একই রকম হয়ে গেছে। আবার দেখাচ্ছি, আমি কন্ট্রোল জেড দিয়ে আগের অপশনে যাচ্ছি, এখানে আসলাম,
ফরম্যাট পেন্টারে ক্লিক করলাম, মাউসের লেফট বাটনে ক্লিক করে উপর দিকে টান দিচ্ছি, ঠিক আছে? নিচে থেকেই যে কালারটা সিলেক্ট হচ্ছে ওইটাই। আচ্ছা, এরপরে এটা গেল। এরপর আসতেছে হোম ট্যাবের মধ্যে ফন্ট গ্রুপ। ফন্ট গ্রুপের প্রথম অপশন হচ্ছে ফন্ট। ফন্ট বলতে আমাদের লিখার স্টাইলটা, এই যে লিখাগুলো আছে এই লিখাগুলো যদি আমরা স্টাইলটা চেঞ্জ করতে চাই, যেমন আমি এখানে লিখাগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে যদি আমি এই স্টাইলে যাই, এখানে দেখেন আমার লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। কোথায়? আমি যেটা সিলেক্ট করছিলাম ওটার দিকে দেখেন, এই যে এটা। হ্যাঁ, এরপরে আর একটু নিচের দিকে যাচ্ছি, আরেকটা চেঞ্জ হলো, আরেকটা নিচের দিকে। এখানে এক একটা ডিজাইন এক এক রকম, আমরা যেটাতেই মাউস পয়েন্টার নিয়ে যাবো সেটাই, হ্যাঁ ওইটাই চলে আসবে। ছোটো বড় সাইজগুলো আসতেছে এগুলো, ঠিক আছে? এখানে আরও অনেকগুলো আছে, নিচের দিকে আসলে আরও অনেক অপশন পাবো, অনেক ডিজাইন পাবো। আমরা যদি বাংলা লিখতে চাইও এখান থেকে আমাদের ফন্টটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এখান থেকে আমরা এটা দেখব আসবে, এটা পরে আসবে। এরপরে কি করতে হবে? হ্যাঁ, এখানে আসলে কোথায় যেতে হবে? এখানে আসতে হবে, এখানে যে এখান থেকে হোম ট্যাব থেকে এখানে ক্লিক করতে হবে। আর যদি বাংলা লিখতে চাই এভাবে লিখবে, এখান থেকে সিলেক্ট করে ফন্টটা তখন আসবে, এটা আমরা পরে দেখবো। এরপরে আমরা নর্মালি এখন আমরা শুধু ইংলিশটাই লিখবো, কারণ বাংলা ইংলিশ যদি একসাথে লিখতে যাই আমাদের সব কিছুই হবে না, এই জন্য এখানে টাইমস নিউ রোমান, এটা হচ্ছে আমাদের নর্মালি ইংলিশ লেখার যে ফন্টটা ওইটা, এটা দিয়ে আমরা নর্মাল ইংলিশটা লিখবো। তবে ডিজাইন করার জন্য আমরা এগুলো ইউজ করতে পারি, এই ধরনের লিখাগুলো ইউজ করতে পারি, এখানে এইগুলো করতে পারি, আরও যেগুলো ইচ্ছা আমরা এখান থেকে নিতে পারি ডিজাইন করার জন্য, অনেক সময় দরকার হতে পারে, ঠিক আছে? এইভাবে। এরপর হচ্ছে ফন্ট সাইজ। আমার যে লেখা আছে এই ফন্টগুলা কত সাইজে বড় অথবা ছোট করতে হবে, এখান থেকে ফন্ট সাইজ পিছনেতে ক্লিক করে 9 ছোট, 8 বড় দরকার। এগুলো তো mm নাকি 10 mm? সেট 8 9 10 এগুলো কি কত mm? ইঞ্চি নাকি এগুলো mm? এগুলো সাইজ হচ্ছে এরকম। এখান থেকে আমরা ফন্ট সাইজটা বড় করতে হবে, ছোট করতে হবে। পাশে দুইটা এ আছে, একটা হচ্ছে বড় সাইজের আর একটা হচ্ছে ছোট ক্যাপিটাল লেটারের। আমি যদি এটাতে ক্লিক করি প্রো ফন্ট, ফন্টটা বড় হবে, আর যদি এটাতে ক্লিক করি ফন্টটা ছোট হবে। এরপর আমি লেখাগুলো আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর কালারটা আমি ব্ল্যাক করে দিই। এখান থেকে এর নাম হচ্ছে চেঞ্জ কেস। এখানে আমার লেখাগুলোতে দেখেন, লেখাগুলোর নিচে দেখেন এখানে প্রথম লেটারটা ক্যাপিটাল আছে, বাকিগুলো কিন্তু স্মল লেটার। আমার সবগুলাই ক্যাপিটাল লেটার দরকার। আমি একটা ফাইল লিখলাম, ফাইল তৈরি করলাম, ওইখানে সবগুলোই ক্যাপিটাল লেটার লিখে ফেললাম, ওটা আমার পরবর্তীতে আবার স্মল লেটারও দরকার হচ্ছে, অথবা সেন্টেন্স কেজে দরকার হচ্ছে, সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল, অথবা অন্য কোনো ফরম্যাটের দরকার হচ্ছে। সবগুলো স্মল লিখলাম, ওইটা সবগুলোকে ক্যাপিটাল করা দরকার হচ্ছে। তখন আমাদের চেঞ্জ কেজের কাজ করতে হবে, লেখাগুলো সিলেক্ট করে চেঞ্জ কেজে যাব। সেন্টেন্স কেজে আমরা বর্তমানে আছি, লোয়ার কেজে গেলাম, সবগুলো স্মল লেটার হয়ে গেছে। আবার এখান থেকে আপার কেজে যাচ্ছি, সবগুলো ক্যাপিটাল হয়ে গেছে। এখান থেকে ক্যাপিটালাইজড ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয়ে যাবে। মাইক্রোসফট, অফিস, এখানে সবগুলো ক্যাপিটাল চলে আসছে। এরপরে এটাতে তেমন দরকার হয় না, সেন্টেন্সের ফার্স্ট লেটার আসতেছি, সেন্টেন্সের ফার্স্ট লেটার কী হলো স্মল, বাকিগুলো ক্যাপিটাল, এটা তেমন ইউজ হয় না। যদি কোনো সময় দরকার হয় এটা নিতে পারেন। এরপর আসতেছে সেন্টেন্স কেস। সেন্টেন্স কেসে সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, বাকিগুলো স্মল লেটার হবে। তো এখানে আমাদের সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয় না, কারণ কি আমাদের এখান থেকে সেন্টেন্স হচ্ছে কোথায়, সেন্টেন্স শুরু হচ্ছে এখান থেকে, এখানে কোনো ফুল স্টপ নাই, ফুল স্টপের পরেই হবে সেন্টেন্স। যেমন আমি এখানে যদি ফুল স্টপ দিই তাহলে এটা সেন্টেন্স হবে। এখন ফার্স্ট লেটার ক্যাপিটাল হচ্ছে। আচ্ছা, এরপর আসতেছে এই অপশনটা, এটার নাম হচ্ছে ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিং বলতে কি বুঝি, আমরা যে ফরম্যাটগুলো করলাম, আমরা এখানে এতক্ষণ যে কাজগুলো করলাম সবগুলোকে ক্লিয়ার করে দেওয়া, সবগুলোকে বাদ দেওয়া। তো আমি এই লেখাগুলো সিলেক্ট করি, লেখাগুলো সিলেক্ট করে এখানে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম। কী হলো, আমার যে ফরম্যাটগুলো করছি সবগুলাই চলে গেছে। কোনো সময় এরকম যদি দরকার হয়, আমাদের যে লেখাগুলো আছে সবগুলোকে একই ফরম্যাটে, মানে এখানে যা ফরম্যাট করা আছে সবগুলোকে ক্লিয়ার করে দিতে চাইলে সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করব। এরপরে নিচে আসতেছে বোল্ড। বোল্ড মানে একটু গাঢ় করা, আমাদের লেখাগুলো একটু গাঢ় করতে চাইলে করতে পারবো। আমি একটু বড় করি,
লেখাগুলো একটু গাঢ় হয়ে গেছে, ফন্টটা টাইমস নিউ রোমানে নিয়ে আসি। এরপর লেখাগুলো যদি একটু ইতালিক করতে চাই, ইতালিক বলতে একটু বাঁকা বাঁকা, হ্যাঁ, এখান থেকে আমি ইতালিকে ক্লিক করলাম, লেখাগুলো একটু একটু বাঁকা হয়ে গেছে। এরপরে ইউতে ক্লিক করলাম, কি আসলো, Underline। নিচে একটা আন্ডারলাইন আসলো। আবার এটাতে ক্লিক করলাম, মাঝখানে একটা কাটা আসছে। তো এটা আচ্ছা, এটা একটু করে দিই। আচ্ছা, এগুলো আবার তুলে দেবো, আমি আন্ডারলাইনটা তুলে দেবো একইভাবে, যেটাতে ক্লিক করে লেখাগুলো সিলেক্ট করে আন্ডারলাইনে ক্লিক করলে চলে যাবে, ইতালিকে ক্লিক করলে আবার ইতালিকটা চলে যাবে, বোল্ডে ক্লিক করলে একইভাবে বোল্ডটা চলে যাবে। ঠিক আছে, এখন আসি এই অপশনটা। এইটা না? এটা দিচ্ছি না, এখানে আন্ডারলাইন অনেক রকমের আছে। অনেক আচ্ছা, এখানে এসে এই যে এই অপশনটাতে আমি যখন ক্লিক করলাম, কাটা চলে আসে। অনেক সময় আমাদের বিভিন্ন ওয়ার্ডকে কাটা দিতে হয়, এই ধরনের এটা যদি দরকার হয় এখান থেকে নিব, আবার চলে দিচ্ছেন এখান থেকে। আচ্ছা, পরবর্তী অপশন সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। আমি এখানে লিখলাম টু প্লাস টু বি প্লাস বি টু। দেখেন লেখাটাকে উপরে করার জন্য এখানে আমি দিলাম ও টু এইচ টু। এখানে আমি একটা সূত্র লিখলাম, এটা সূত্রটা হচ্ছে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, কিন্তু আমরা লিখছি টু প্লাস টু এ বি প্লাস বি টু। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার এই যে এখানে একটা অপশন আছে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, আমার পাওয়ারটা উপরে উঠে গেছে। আবার সিলেক্ট করলাম, সুপার স্ক্রিপ্টে ক্লিক করলাম, উপরে উঠে গেছে। এরপর এই পাওয়ারটা আমাদের নিচে, বেসটার নিচে নিয়ে আসতে হবে। সিলেক্ট করলাম, এখানে সাবস্ক্রিপ্টে ক্লিক করতেছি, একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট, একটা হচ্ছে সাবস্ক্রিপ্ট। তো এটা আমরা এখানে দেখলেই বুঝতে পারবো, এখানে এক্স এর নিচে পাওয়ার, এখানে এক্স এর উপরে পাওয়ার। যেটা পাওয়ার উপরে আছে ওটা উপরে যাবে, আর যেটা নিচে আসবে ওটা নিচে যাবে। আচ্ছা, এরপরে লিখাটা আবার সিলেক্ট করলাম, লিখাটা সিলেক্ট করে এখানে একটা স্টাইল আছে টেক্সট ইফেক্টস, এখান থেকে আমরা এই স্টাইলগুলোতে ক্লিক করতেছি। আমার লিখে পিছনের লিখাটা দেখেন চেঞ্জ হচ্ছে, স্টাইলটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি কোনো একটা লিখা টাইটেলকে যদি স্টাইলকে যদি আমরা চেঞ্জ করতে চাই, এভাবে করতে পারি। এভাবে আমরা স্টাইল করে কোনো একটা টাইটেল দিতে চাইলে দিতে পারি। এরপরে পাশে যেটা আছে এটার নাম হচ্ছে টেক্সট হাইলাইট কালার। আমরা এই যে এখানে ধরে নিচ্ছি, আচ্ছা এটাই দিই, এই যে এখান থেকে মাইক্রোসফট অফিস, এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড, তো এটাকে আমরা হাইলাইট করে রাখবো। আমরা অনেক সময় বিভিন্ন বইয়ের মধ্যে লিখে রাখি যে হাইলাইট করে রাখি, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই লিখতে হবে, ধরনের কোনো কিছু আমাদের লিখতে হয়। তো আমরা এখানে হাইলাইটার আছে, হাইলাইটার দিয়ে যে কালারটা নিতে চাই তীক্ষ্ণতে ক্লিক করে কালার নিব, ধরে নিচ্ছি আমি এখান থেকে কালার এটা দিব, এটা দিয়ে হাইলাইট করব। আমার একটা মাউসের কাজ হতে একটা হাইলাইটার চলে আসছে, এটা দিয়ে আমরা মাউসের ল্যাপ বাটন সেই ভিতরে একটা টান দিব, এটা আমাদের হাইলাইট হয়ে যাবে। যেখানে টান দিব ওইটাই হাইলাইট হয়ে যাবে। আবার তুলে দিতে চাইলে এখান থেকে আবার ক্লিক করে একই জায়গা আবার ওইভাবে টান দিতে হবে। নো কালার চলে গেছে। আর এটা যদি অফ করতে চাই, আমাদের কিবোর্ড থেকে স্কেপ কি দিতে হবে, ইএসসি যে কিটা আছে একদম উপরে, এটাতে ক্লিক করতে হবে। আচ্ছা, তারপরে এটার নাম হচ্ছে ফন্ট কালার। আমার যে লিখাগুলো আছে, লিখাগুলার কালার যদি চেঞ্জ করতে চাই, আমরা এখান থেকে ফন্ট কালারের মাধ্যমে করতে পারবো। যেমন আমার লিখাগুলোর রেড দরকার, দিলাম, লিখাগুলা কালার এখান থেকে আরেকটা কালার দিব, এই কালারটা দেবো, যে কালার দরকার। হ্যাঁ, এটা দিয়ে, এটা দিয়ে না, এটা দিয়ে হচ্ছে আমার লিখার নিচে কালার হচ্ছে, আন্ডারলাইন করে দিন, আন্ডারলাইন না, এটা হচ্ছে হাইলাইট করার জন্য। আমার লিখাটাকে হাইলাইট করতে চাইলে এখান থেকে আমরা করতে পারি এইভাবে। আর এটা দিয়ে কিন্তু এটা এটা দিয়ে কি হলো, এটা আপনি দেখেন এই যে এখানে কালার কালার, টিপটা দিয়ে, ওইটা অনেকগুলা কালার আছে, এখানে অনেকগুলো কালার আছে। আচ্ছা এটা বুঝতে পারছেন আপনি? এটা হচ্ছে ফন্টের লিখাগুলা কালার, আর এটা হচ্ছে লিখার নিচে কালার দেওয়া। কোনটা দেবে? এই যে আচ্ছা নিচে হাইলাইট। হাইলাইট করে দিন। আচ্ছা, এরপরে আসতেছি আমরা প্যারাগ্রাফ গ্রুপে। তো প্যারাগ্রাফ গ্রুপে প্রথম অপশন হচ্ছে বুলেটস, তারপর হচ্ছে নাম্বারিং, তারপর হচ্ছে মাল্টি লেভেল লিস্ট। বুলেট বলতে যেমন আমরা এই লিখাটাকে একটা প্যারাগ্রাফ হিসেবে ধরে নিচ্ছি, এখানে আমাদের একটা বুলেট দেওয়া দরকার, একটা সিম্বল দেব। সিম্বলটা হচ্ছে,
দেখাচ্ছি। এখানে ক্লিক করলাম তীর চিহ্নতে, এখানে এই ধরনের সিম্বল আমরা অনেক সময় পরীক্ষার খাতায় স্টার মার্ক বিভিন্ন মার্ক দিয়ে থাকি। তো এই মার্কগুলো যদি দিতে চাই আমরা এখান থেকে দিতে পারবো। এখানে আরও আছে, আমরা বুলেট তীর চিহ্নতে ক্লিক করলে এখান থেকে এগুলো দিতে পারবো। ভাই এটাতে দিলে কি হবে? এখান থেকে এটাতে নাই, নান নান মানে হচ্ছে নাই, আমরা যদি অফ করে দিতে চাই এখান থেকে অফ করে দিতে পারবো। আর এখানে ডিফাইন নিউ বুলেটসে যাবো, এখানে আরও অনেকগুলো আছে, সিম্বলের মাধ্যমে দিতে পারবো, পিকচারের মাধ্যমে দিতে পারবো। এখানে পিকচারে যাচ্ছি, পিকচারের মধ্যে এই ধরনের বিভিন্ন বুলেটের সিম্বল আছে, পিকচার আছে, এগুলো দেওয়া যাবে। মানে সবগুলো কি এটা থেকে? হ্যাঁ ওইটা থেকে এই ধরনের এগুলো আমরা দিতে পারবো, যেটাই দিতে চাই। এটা দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম, ওই ধরনের সিম্বল আছে। এরপর আমরা যদি এখানে এন্টার দিয়ে যদি পরে যাই আরেকটা আসবে, একটার পর একটা আসতে থাকবে। আর যদি ডাবল এন্টার দিই, কিছু লিখলাম, লেখার পরে যদি ডাবল এন্টার দিই, তারপর এখানে আবার এটাতে ক্লিক করলাম, চলে গেছে। এবার যদি আমরা এন্টার দিল আর এটা দিয়ে দিব, আবার এটা দিয়ে তুলে দেবো। প্রথমটা দিয়ে কি তুলে দেওয়া? বুঝলেন? প্রথমটা দিয়ে তুলে দিতে হবে? এটাই হচ্ছে একটাই, আচ্ছা। আমরা যদি দিতে চাই এটা দিয়ে দিব, তুলে দিতে চাইলেও এটাতে ক্লিক করলে চলে যাবে। আচ্ছা, তো এরপরে এটা নাম্বারিং, যেমন এই লেখাগুলোতে আমরা নাম্বার দেব। যেমন এখানে আসি, এন্টার, এখানে সিলেক্ট করলাম, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার প্রশ্ন লিখতে হয়। এখানে আমরা নাম্বার দিতে পারবো, নাম্বারিং 1 2 3, এখানে রোমান সংখ্যা আছে ABCD, এরকম করে আমরা দিতে পারবো, যেটা আমরা দিতে চাই এখান থেকে দিতে পারবো। ঠিক আছে, এগুলো পারবেন? একদম নিচে যাচ্ছি, এখানে আসি। এরপর আসতেছে মাল্টি লেভেল লিস্ট। এখান থেকে আমরা এখানে যে কোনো একটা লেভেল আমরা এটা নিব, এই ধরনের। এখানে কি আছে, প্রথমে A1 আছে, তারপরে A আছে, তারপর এই ধরনের একটা অপশন, এখানে ক্লিক করলাম। তো আমি এখান থেকে একটা প্রশ্ন নিচ্ছি, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে, অ্যান্সার দিলাম। এখন 1 নাম্বার প্রশ্ন আমরা একটা এমসিকিউ তৈরি করতেছি। এমসিকিউ প্রশ্ন, 1 নাম্বার প্রশ্নের 4টা আনসার থাকবে, আনসার এ, আনসার বি, আনসার সি, আনসার ডি, এভাবে 4টা অপশন থাকবে। তো এখানে চলে আসছে কি 1 এর পরে 2, আমার 1 এর পরে 2 দরকার নেই। আমরা কিবোর্ড থেকে TAB হাতের বাম পাশে ট্যাব যেটা লেখা আছে ওখানে ক্লিক করবো, কি আসছে, এ চলে আসছে। এরপর ধরে নিচ্ছি আমরা আনসার এ, এন্টার, আনসার বি, এন্টার, আনসার সি, এন্টার, আনসার ডি। এগুলো অটো চলে আসবে না? হ্যাঁ, অটোমেটিক চলে আসবে। এবার প্রশ্ন নাম্বার 2 নাম্বার প্রশ্ন দরকার, একটা এন্টার দেবো, ই আসছে, আরেকটা এন্টার দেবো, তার মানে ডাবল এন্টার দিতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্নে যাওয়ার জন্য ডাবল এন্টার। আমি একই লিখে আবার পেস্ট করলাম, পেস্ট করে আমি ধরে নিচ্ছি প্রশ্নটা আবার লিখলাম, এন্টার দিয়ে আবার ট্যাব দিয়ে আনসার এ, আনসার বি, আনসার সি, আনসার ডি, ডাবল এন্টার। এভাবে আমরা কী করতে পারবো, এমসিকিউর মতো করে প্রশ্নগুলো লিখতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে ইনডেন্ট। ইনডেন্ট বলতে আমরা যেটা বুঝি, যেমন এই লেখাগুলোকে আমরা একটু এদিকে নিয়ে আসি, ইনডেন্টে ক্লিক করলাম, দেখেন লেখাগুলো কী হচ্ছে, মার্কও চেঞ্জ হচ্ছে এবং এদিকেও চলে আসছে। আচ্ছা, মুভ করা হবে যেখানে ছিল না? হ্যাঁ, এরপরে ডি আছে, এখানে জেড আছে, এখানে এ আছে। এখানে একটা সিরিয়াল দিয়ে আনতে চাই, যেমন আগে আসবে এ, তারপরে বি, তারপর আসবে এস, তারপর জেড আছে, তার মানে এ বি সি ডি এভাবে একটা সিরিয়াল দিয়ে আছে, অথবা জেড থেকে শুরু হবে। তো এটাকে আমরা বলি শর্ট। শর্ট মানে সাজানো। আমরা এই লেখাগুলোকে সিলেক্ট করলাম, এগুলোকে আমরা সাজাবো। শর্টে ক্লিক করলাম, 2টা শর্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং হচ্ছে শুরু থেকেই, আর ডিসেন্ডিং হচ্ছে একদম শেষ থেকে। আমি অ্যাসেন্ডিংয়ে ক্লিক করে ওকে দিলাম, কি হলো, এ ডি এস জেড, তার মানে এ বি সি যেভাবে একটা পর একটা সিরিয়ালগুলো, এরপরে যদি বি থাকতো বি আসতো, সি থাকলে সি আসতো, এরকম। এরপর আবার ডিসেন্ডিংয়ে গেলাম, এখান থেকে ডিসেন্ডিং দিয়ে ওকে দিলাম, জেড থেকে শুরু হবে। আর এটা তেমন দরকার নেই, আমার প্যারাগ্রাফগুলো নির্দেশ করে, এগুলো তেমন দরকার নেই। আচ্ছা, এরপরে আসি একদম উপরে চলে আসতেছি। এই লেখাগুলো একদম মাঝখানে না, কীভাবে আনলাম, এই যে অ্যালাইনমেন্টের মাধ্যমে। আমার এমনিতে লেখাগুলো এদিকে থাকে, লেফটের দিকে থাকে।
লেফট অ্যালাইনমেন্ট, এখানে লেফট অ্যালাইন, এখানে আছে অ্যালাইন টেক্সট লেফট। আমি যদি সেন্টারে ক্লিক করি লেখাটা সেন্টারে আসবে, আমি যদি এটাতে ক্লিক করে রাইটে ক্লিক করে লেখাটা রাইটে আসবে। তারপর নিচের দিকে আসি, এখানে লেখাগুলো একটা লাইনের পর একটা লাইন কি আছে, একদম ফুল আছে। আমি নর্মালি এখানে থাকি, তো এদিকে যদি লেফট অ্যালাইনমেন্টে থাকি আমাদের এদিকে কতগুলো লেখা কি থাকে, খালি থেকে যায়, লাইনগুলো অর্ধেক খালি থেকে যায়। তো এই জন্য আমাদের কী করে দিতে হয়, জাস্টিফাই অ্যালাইনমেন্ট, প্রত্যেকটা লাইন ফোল্ড হওয়ার পরেই আরেকটা লাইনে যাবে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, এরপরে হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেস। এখানে যাব, এখান থেকে আমাদের প্যারাগ্রাফের স্পেস, একটা লাইনের পরে আরেকটা লাইন, এই যে এখান থেকে এই লাইনটার দূরত্ব কতটুকু হবে এটা আমরা যদি ঠিক করতে চাই এখান থেকে করতে হবে। অনেক বেশি হয়ে গেছে, 3.0, 1.5, 1.15, তো আমরা নর্মালি 1.0 থাকবো। আবার অনেক সময় এই যে লাইন স্পেসিং অপশন, এখান থেকে লাইন স্পেস অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এখান থেকে প্যারাগ্রাফ গ্রুপ থেকে। তারপর অনেক সময় এগুলো কমানোর পরেও কিন্তু আমাদের এই লাইনগুলো কমে না, তো তখন আমরা যাব লাইন স্পেসিং অপশনে, এখানে গিয়ে এখান থেকে দেখেন বিফোর আফটার, এই দুটো অপশন আমাদের কি রাখতে হবে, 0 রাখতে হবে। দুটো অপশন 0 রাখবো, এখানে লাইন স্পেসিং সিঙ্গেল রাখবো, এই দুটোই 0, এখানে সিঙ্গেল দেওয়ার পরে ওকে দিলে আমাদের লাইন স্পেসিংগুলো কমে যাবে, অটোমেটিকলি কমে যাবে। কোনগুলো কমছে? এটা তো অটোমেটিকলি আগে থেকেই ছিল, আগে থেকেই কম ছিল, কিন্তু অনেক সময় এটা কমে না, তখনই আমরা যাব কোথায়, লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং থেকে লাইন স্পেসিং অপশনে যাব, এখান থেকে এই দুটো আফটার বিফোর 0 এবং এখানে লাইন স্পেসিং এ সিঙ্গেল দিয়ে ওকে দিলেই আমাদের লাইনের স্পেসিংটা কমে যাবে। সিঙ্গেল লিখতে হবে নাকি? না না, এখানে আসছে এখানে আছে, এখান থেকে সিলেক্ট করতে হবে। এরপর হচ্ছে শেডিং, আমরা একদম উপরের দিকে আসি, এই যে এই লেখাটাকে নিচে একটা কালার দিচ্ছি না, এটাকে আমরা শেডিং হিসাবে দিচ্ছি না, কোনো একটা টাইটেলের নিচে আমরা কালার দিয়ে থাকি। তো এটা আমরা বেসিক্যালি আমরা দেখি একটু এখানে আগে কোনো ইয়ে আছে কিনা, এই যে এখানে একটা আমরা রিজন লিখছি অবজেক্টিভ, এখানে একটা নিচে কালার দিছে কোয়ালিফিকেশন, এটা আমরা এভাবে দিলাম। এই যে সেন্টারের নিচে একটা কি টাইটেল দেওয়ার জন্য একটা কালার দিচ্ছে, এই কালারগুলো কীভাবে দেওয়া হয়, যেমন আমাদের এটা আমি অফ করে দিচ্ছি, নো কালার, এই যে আছে, ঠিক আছে? এই লেখাটা আমরা সিলেক্ট করে সেন্টারে নিয়ে আসলাম, তারপর শেডিং থেকে যে কোনো একটা কালার আমরা দিতে পারি, এখানে কালারটা দিলাম। তার মানে লেখার নিচে কোনো একটা টাইটেলের নিচে যদি এই ধরনের কালার দিতে হয় আমরা শেডিং থেকে ওটা দিব। আচ্ছা, তাহলে আমরা কতটুকু করলাম, এই যে এতটুকু। এরপর আসতেছে বর্ডার। বর্ডার এখানে আমরা যাচ্ছি, বর্ডার করে দেবো, এই যে এই লেখাগুলোকে আমরা একটা বর্ডার করে দেবো, সিলেক্ট করলাম, বর্ডার থেকে অল বর্ডার দিলে প্রত্যেকটা লাইনে একটা একটা আসবে, প্রত্যেকটা লাইনে একটা একটা বর্ডার হয়ে যাবে। আর যদি বর্ডার থেকে আউটসাইড, আচ্ছা নান করতে হবে, নান করে দিই, আবার যদি আউটসাইড দিই, আউটসাইড বর্ডার চারপাশে একটা বর্ডার আসবে, তার মানে এখান থেকে আমরা বর্ডারগুলো দিতে পারবো। আচ্ছা, সবগুলো সমান করতে চাই তো? সবগুলো সমান বলতে একই আছে, সেম বর্ডার বুঝি নাই আমি আপনার কথা, সবগুলো সমান সেম করে দেবো। আচ্ছা, এটা ট্যাবল থেকে করতে হবে, এখান থেকে আমরা এইভাবে বর্ডারটা দিতে পারবো চারপাশে। আচ্ছা, তাহলে এরপর আসতেছে স্টাইল। স্টাইলের মধ্যে এগুলো তেমন দরকার হয় না, লেখাগুলোর স্টাইলটা যদি চেঞ্জ করতে চাই এভাবে করতে পারবো। আমি এগুলো একটু সিলেক্ট করে দেখি, এই লেখার স্টাইলটা চেঞ্জ হচ্ছে, এগুলো দরকার হয় না, চেঞ্জ এগুলো সেম কাজ, এগুলো দরকার হয় না। এরপর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড বলতে খোঁজা, আমরা যদি এই ফাইল থেকে কোনো একটা ওয়ার্ড অথবা কোনো একটা সেন্টেন্স খুঁজতে চাই, যেটা আমরা এখানে এমনি এভাবে খুঁজে পাচ্ছি না, ওইরকম যদি কোনো একটা ওয়ার্ড অথবা সেন্টেন্স ধরে নিচ্ছি, এখান থেকে আমরা ওর বাবার নামটা আমরা খুঁজে পাচ্ছি না, ফাদার্স নেমটা খুঁজে পাচ্ছি না, জাস্ট উদাহরণস্বরূপ বলতেছি, আমরা তো এখানে খুঁজলে পাবো, কিন্তু লেখা অনেক হতে পারে, আমার একটা ফাইলের মধ্যে অনেক লেখা থাকতে পারে, ওইখান থেকে আমি ওর বাবার নামটা কোথায় আছে দেখব, ফাদার্স নেম, এটা আমি কপি করে নিলাম,
তারপর এখানে ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করার পর এই যে এখানে একটা বক্স আসছে না, এটা হচ্ছে 2010 এর ভার্সনে অথবা 2013 ভার্সনে এভাবে আসবে। 7-এ থাকে। 7ও থাকবে। আমরা 7-এ কীভাবে আসবে এটা আমরা দেখবো। এখানে এসে আমি ওই লেখাটা পেস্ট করলাম, পেস্ট করার পর সার্চ দিলাম। এই যে ফাদার্স নেম এখানে চলে আসছে, সার্চ করলে এখানে পেয়ে এই যে হ্যাঁ সার্চ এখানে এসে ক্লিক এখানে ওটা লিখে দিব আর কি, ফাদার্স নেম এটা লিখে এন্টার দিলে হবে। এন্টার দেওয়ার পর এখানেও চলে আসবে, এখানে ফাদার্স নেম এটা সিলেক্ট হয়ে গেছে, এই যে এখানে ফাদার্স নেম চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে 2010 অথবা 13। আর যদি 2007-এ যায় এরকম করে আসবে। ফাইন্ডে ক্লিক করলে এই ডাইরেক্ট বক্স আসবে, যদি ফাইন্ড এখানে ফাদার্স নেমটা লিখে দিয়ে ফাইন্ড নেক্সটে ক্লিক করলাম, ফাদার্স নেম এখানে সিলেক্ট হয়ে গেছে। যদি আরও অনেকগুলো থাকতো ফাদার্স নেমটা আর যা, এটা আমি শুধু নেমটাই দিই। শুধু নেম কয়টা আছে, এখান থেকে রিডিং হাইলাইট থেকে হাইলাইট অল দিলাম। রিডিং হাইলাইট থেকে হাইলাইট অল, নেম কয়টা আছে 1 2 3টা, তিনটাই সিলেক্ট হয়ে গেছে। এরপরে রিপ্লেস, আমরা নেমটা পরিবর্তন করে দেব। আমার এই ফাইলের মধ্যে এমন একটা ওয়ার্ড আছে যেটা আমি ভুল করে ফেলছি, ঠিক আছে। একটা ফাইল, যেমন আমি একটা ফাইল তৈরি করলাম, ফাইলের মধ্যে আমাকে বলছে কি রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো কিছু লিখতে বলছে। তো ফাইলটা যখন লেখা হয়ে গেছে বলতেছে না এটা রবীন্দ্রনাথ হবে না, এটা হচ্ছে নজরুল। আর বাকি লেখাগুলোই ঠিক থাকবে, শুধু নজরুলটা রবীন্দ্রনাথটা নজরুল করতে হবে। তো এখন একটা ফাইল তৈরি করলাম, ধরুন 520 পেজের অনেক পেজের একটা ফাইল তৈরি করলাম। তো এখন সব জায়গায় যদি আমি রবীন্দ্রনাথটা যদি নজরুল করতে যাই, আমার ওই সময়টা দিয়ে টাইপ করলাম তার চেয়ে বেশি সময় লাগবে ওগুলো খুঁজতে এবং রিপ্লেস করতে। তো ওই কাজটা যদি আমরা এখানে রিপ্লেসের মাধ্যমে করতে চাই ইজিলি করতে পারবো। আমরা যেটা পরিবর্তন করতে চাই ওটা এখানে লিখে দেবো, আর যেটা দিয়ে পরিবর্তন করতে চাই, যে ওয়ার্ড দিয়ে পরিবর্তন করতে চাই ওটা রিপ্লেস উইথে লিখে দেবো। যেমন আমি এখানে জাস্ট এমনি ইয়াতে দিচ্ছি, আমরা নেমটা বাংলার নাম দিয়ে চেঞ্জ করে দিচ্ছি। রিপ্লেস একটা হলো, আবার যদি রিপ্লেসে ক্লিক করি একটা হবে। আর যদি রিপ্লেস অলে দিই যতগুলো আছে সবগুলো একসাথে হয়ে যাবে। ইয়েস, যতগুলো নেম ছিল সবগুলো নাম। তার মানে রিপ্লেসের মাধ্যমে আমরা কি করতে পারবো, কোনে এই যে এখানে পাবো হোম ট্যাবের মধ্যে আমরা রিপ্লেস অপশন এখানে পাবো। রিপ্লেসে ক্লিক করলাম, এটা আসলো। এরপরে গো টু বলতে আমরা কোন একটা ফাইল তৈরি করলাম, ফাইলের মধ্যে অনেকগুলো পেজ আছে, ওখান থেকে নির্দিষ্ট কোনো পেজ আমাদের যেতে হচ্ছে। তো এখানে পেজে থাকা অবস্থায় আমরা যে পেজটার নাম্বারটা লিখে দেবো ওই পেজে চলে যাবো। ধরেন হচ্ছে আমি 44 এই পেজে যাবো, দিয়ে ওকে দিলে ওই পেজে নিয়ে যাবো। তো এখানে আমাদের 44 পেজ নাই, ওই জন্য নিয়ে যাচ্ছে না। আচ্ছা, এখানে দেখেন এই ফরম্যাটে লিখা অনেকগুলো আছে না, এই ফরম্যাটে লিখা মানে এটাও একই রকম এখানেও আসতে থাকতে পারে। আমি নির্দিষ্ট কোনো ফরম্যাটের লিখা অথবা সবগুলো লিখাকে যদি একসাথে সিলেক্ট করতে চাই, সিলেক্ট থেকে সিলেক্ট অলে দিলে সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম, বাইরে আবার ক্লিক করলাম, এখানে মাউস পয়েন্টার রাখলাম, সিলেক্ট থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। একই ফরম্যাটে যে লিখাগুলো আছে ওগুলোই সিলেক্ট করলাম। এই লিখাটার মতো যতগুলো লিখা আছে সবগুলো, যেমন মাঝখান থেকে ইনটা এই ধরনের লিখা, বুঝা যাচ্ছে? এই যে এই ইনটা এই ফরম্যাটের, কিন্তু বাকিগুলো কিন্তু বোল্ড করা আছে। এখানে এগুলো কিন্তু আর একটু বড়, এগুলো সিলেক্ট হয় না। এখানে শুধু চিরংটা অন্য ফরম্যাটের আছে, এখানে এই লিখাটাও কিন্তু উপরের ফরম্যাটের। তার মানে নির্দিষ্ট ফরম্যাটের লিখাগুলো যদি আমরা একসাথে সিলেক্ট করতে চাই, সিলেক্ট থেকে সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, তবে ওইটা সিলেক্ট করার আগে যেই ফরম্যাটটা সিলেক্ট করতে চাই ওই ফরম্যাটের মাউস পয়েন্টারটা রাখতে হবে। এখন ওইগুলোই সিলেক্ট হয়েছে যেগুলা বোল্ড করা আছে, ওই ফরম্যাটের রান্নাই মনে হয় এই কেন আছে, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করলাম, হোম ট্যাবের কাজ এবং ফাইলের কাজগুলো লেকচার 2-তে আমরা হোম ট্যাব অথবা ফাইলের কাজ, অফিস বাটন অথবা ফাইলের কাজ এবং হোম ট্যাবের কাজগুলো আমরা এখানে দেখলাম। কোনো প্রবলেম হলে দেখবেন নেক্সট ক্লাসে এগুলো বলবেন।